স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দুর্নীতির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। অবশ্য গত কয়েক বছরে দেশের দুর্নীতির মাত্রা সামান্য কমেছে। অবশ্য থেমে নেই দুর্নীতি, আর ক্ষমতাবান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের তদন্ত হলেও সাজা পেতে দেখছি না খুব একটা। এসব নিয়ে আজকের আলোচনা দুর্নীতি এখন। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, আছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার শাহাবুদ্দিন চপ্পু। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট সুলতানা কামাল, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে যে ইশতেহার ছিল আওয়ামী লীগের, তাতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা এবং দুর্নীতি প্রতিরোধ করার অনেক লম্বা চড়া প্রতিশ্রুতি ছিল। দুর্নীতি প্রতিরোধে প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পেরেছে এই মহাজোট সরকার, আপনার পর্যবেক্ষণ যদি জানতে চাই। ধন্যবাদ। আপনি বলছেন যে আজকে অনুষ্ঠানের যে সূচনা বক্তব্য ছিল সেখানে বললেন যে দুর্নীতি এখন। তো আমাদের ট্রান্সপারেন্সি বাংলাদেশের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে কথা, সেটা হলো দুর্নীতি থামান এখন। দুর্নীতি এখন হলে তো হবে না, দুর্নীতি থামাতে হবে এখন। তো যাই হোক, সেটাই তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা বিরাট শক্তিশালী একটা প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু গ্রহণ করেছিল মানুষজন, তাই না? এবং এই সরকারের প্রতি যতখানি সমর্থন ছিল, সেটার একটা বেশ বড় কারণ ছিল যে দুর্নীতির প্রতি তাদের যে বক্তব্যগুলি ছিল সেটা নিয়ে। কিন্তু আপনার যে প্রশ্নটা, যে সেটা কতখানি তারা রক্ষা করতে পেরেছে, সেটা তো আমাদের যে কথাগুলি আবারও আপনার সূচনা বক্তব্যে বলা হয়েছে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জীবনে যে প্রভাবগুলি আমরা দেখি, সেখানটা দেখলে তো বোঝা যায় যে আসলে তাদের যত কথা ছিল সেই তুলনায় কাজ কিন্তু সেরকম হয়নি। এই কথা আমি বলবোই যে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হয়েছে, সেটা গঠনে যে সমস্ত কাজগুলি নেওয়া হয়েছে, উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলি অবশ্যই জনগণের অনেক দিনের আকাঙ্ক্ষার একটা ব্যাপার ছিল, চাহিদা ছিল, সেই অনুযায়ী করা হয়েছে। ইতিহাস যদি দেখে, দুর্নীতি দমন ব্যুরো থেকে যখন কমিশন হয়েছে, কমিশন কিন্তু ব্যুরো থেকে অনেক শক্তিশালী হয়েছে এবং ব্যুরোর তুলনায় ইদানিংকালে কিছু কাজও তারা বেশি করেছে। কিন্তু আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে অ্যাসেসমেন্ট বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে, সেখানটা দেখা গেছে খুব সামান্যই হেরফের কিন্তু হয়েছে। এবং দুঃখিত, এবং হেরফের যে এত সামান্য হয়েছে সেটার একটা কারণ কিন্তু তারা নির্দেশ করেছে এই বলে যে আসলে রাজনৈতিক সদিচ্ছার অভাব দুর্নীতিকে প্রতিহত করার, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার যে একটা শক্তিশালী রূপ দেখা দরকার ছিল, সেটা বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। তার ফলে, এবং শুধু সেটা না, শুধু যে দূরে সরে আছে দুর্নীতি দমন না করে কিংবা প্রতিহত না করে, বরং দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে রাজনীতির সরাসরি হস্তক্ষেপও হয়েছে দুর্নীতি দমনটাকে অনেক বেশি একটা জায়গায় এসে আটকে দেওয়াতে। এবং কিছু কিছু আইনের যে আমরা পরিবর্তন দেখেছি, দুর্নীতি দমন কমিশনের উপরে যেই এগুলি এসেছে, কি বলে, নির্দেশগুলি এসেছে, যেই বিধিবিধানগুলি দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা, বিচারক, তারপর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যে অনুমতি নিতে হবে ইত্যাদি, যে কতগুলি বিধিবিধান দিয়ে দেওয়া হয়েছে, তার ফলে যেটা হয়েছে যে দুর্নীতি দমনের প্রক্রিয়ার মধ্যেই কিন্তু বাধাগুলি সৃষ্টি করে দেয়া হয়েছে। এখন কোথাও যদি শুরু করা হয়, সেটা শেষ পর্যন্ত পৌঁছায় না, মাঝপথে এলে কিছু পরে যে সেটা আটকে যায়। আর নয়তো আমরা এই ধরনের উদাহরণ কেন দেখি যে পত্রিকায় চূড়ান্তভাবে ছবি টবি দিয়ে দুর্নীতির খবর বেরোচ্ছে, সেই পত্রিকাও চলে, যাদের বিরুদ্ধে দুর্নীতির খবর বেরোচ্ছে তারাও দিব্যি রয়েছেন। তারা কোথায় সমস্যাটা? হয় পত্রিকা বন্ধ হয়ে যাবে, নয় সেই লোকের কোনো রকম একটা জবাবদিহিতার জায়গা আসতে হবে। তো তিনিও জবাবদিহিতা করেন না, পত্রিকাও সমানে চলে। তো এই ঘটনাগুলি তো একটা স্বচ্ছ, কিংবা যেটা আমরা বলি যে ট্রান্সপারেন্সির যে কথাটা থাকে, যে যদি সেখানটায় স্বচ্ছতা আসতে হয় আমাদের জীবনে এবং স্বচ্ছভাবে অর্থনৈতিক ব্যবস্থাগুলি চলতে হয়, ক্ষমতার অপব্যবহার যদি আমাদের কমিয়ে নিয়ে আসতে হয়, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে না একটা জায়গায়, তাই না? জনাব শাহাবুদ্দিন চপ্পু, দুর্নীতি বিরোধী সপ্তাহ পালন করছে দুদক। গত বছরের তুলনায় দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও শক্তিশালী। আপনি কি এই বক্তব্য সমর্থন করেন? যদি করেন, তাহলে এর পক্ষে আপনার যুক্তিগুলি কি? দুর্নীতি দমন কমিশনের আমাদের যে প্রিয়াম্বলে আছে, সেটা হলো দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ, স্বশাসিত একটি সংস্থা। এক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান সরকারের যে অঙ্গীকার আছে, দুর্নীতি বিরোধী অঙ্গীকার, সেই অঙ্গীকারের সঙ্গে মানে আমরা অ্যান্টি কারাপশন কমিশন যখন কাজ করছি, কাজ করার সময়
আমরা কিন্তু সে ধরনের মানে সরকারি প্রভাব আমাদের উপরে কিন্তু সরাসরি আছে বলে আমরা দেখি নাই বা অনুভব করি নাই। কর্মক্ষেত্রে দেখা যায় যে, যেটা একটু আগেই আলোচনা হলো, যে আইনের যে প্রয়োগ, আমাদের যে দুর্নীতি দমন কমিশন আইন, এই আইন করার ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ভূমিকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কেননা টিআইবি এই আইনটি ড্রাফট করেছে এবং আইনটি বেশ শক্তিশালী আইন। তো এই আইনটির মধ্যে এই যে গত বছর একটি ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হলো, যেটা ছিল যে অনুমোদন নিতে হবে, সেটা তো বুড়োর আমলে যে জিনিসটা ছিল সেটাই এর মধ্যে যদি আপনার ইনকর্পোরেট করার যে একটা প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশন অত্যন্ত জোরালো প্রতিবাদ করেছে এবং জোরালো প্রতিবাদ করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করি এবং এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা মামলাও হয় এবং মামলাতে আমরা দেখি যে আমাদের পক্ষে এটা জাজমেন্ট হয়েছে এবং সেখানে এরপর থেকে আমরা কিন্তু ফ্রিলি কাজ করতে পারছি এবং এটা ইদানিং আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমরা ব্রুক্রেসিক বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্রুকেটদের ব্যাপারে আমরা অনুসন্ধান করেছি এবং সেক্ষেত্রে তাদের বেশ আপনার পিকুনারি পিউনিটিভ মেজারও নেওয়া হয়েছে তাদের এগেনস্টে, কারো চাকরি টাকরি চলে গেছে এরকম একটা অবস্থা। তো দেন উই আর ইন্ডিপেন্ডেন্ট টু ওয়ার্ক অ্যান্ড টু গো অ্যাহেড। এক্ষেত্রে আমাদের উপরে সেরকম যে একদম প্রভাব, একেবারেই এ ধরনের প্রভাব নাই। আমরা অনেকটা স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছি। অনেকটা স্বাধীন অনেকটা মানে আমাদের মানে কোথায় আটকাচ্ছে কোন জায়গায়, যেটা একটু আগে বললাম যে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আটকাচ্ছে না, কিন্তু আটকানো সম্ভব। এবং গত বছরের তুলনায় দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও শক্তিশালী হয়েছে। শক্তিশালী বলতে আমরা আমাদের একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট আছে না, দুই একটি স্পেসিফিক উদাহরণ কি এরকম পেতে পারি যে অনেক ক্ষমতাবান লোক কিন্তু তা ধরা মনে করা হয়েছিল যে তিনি আইনের ঊর্ধ্বে, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম কোন লোককে কি দুর্নীতি দমন কমিশন শাস্তির সম্মুখীন করতে পেরেছে? যে না, শাস্তির দেখেন বাংলাদেশে কিন্তু একটা দুর্নীতি দমন কমিশন এককভাবে সবকিছু করতে পারবে না। এখানে বিচার বিভাগ আছে, ইনভেস্টিগেশন সঙ্গে বিচার প্রসিকিউশন সম্পর্কিত। আমরা আমাদের যে দায়িত্ব আমরা এটা পালন করি, আমরা যেরকম আপনারা ডেস্টিনির একটা বিষয় জানেন যে MLM, এটা মাল্টি লেভেল যে একটা মার্কেটিং এর যে বিষয়টি ছিল এবং এটা একটা ব্রড নেটওয়ার্ক ছিল সারা বাংলাদেশ ব্যাপী এবং এখানে প্রতারণার একটি অভিনব কৌশল এবং এটা কিন্তু সুমোটো আমরা এটা ইনিশিয়েট করি, ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করে আমরা ইতিমধ্যে চার্জশিট দিয়েছি। এখানে বেশ একটা পারসেপশন ছিল যে এখানে যিনি প্রধান আছেন তিনি সাবেক সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল হারুন সাহেব, হয়তো উনি আইনের আওতায় আসবেন না, হি উইল গেট দি প্রিভিলেজ। তো সেরকম তো হয় নাই, তাকে আদালতের সম্মুখে আসতে হয়েছে। আপনি ডেস্টিনি গ্রুপের কথাটি বলছেন, এবং এখন ওখানকার এমডি স্টিল হি ইজ ইন দি কাস্টডি ফর লাস্ট 2 ইয়ার্স। ওকে, এতে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা রয়েছে বলে আপনি মনে করছেন? অবশ্যই, আমরা অত্যন্ত এফেক্টিভলি ওয়ার্ক করেছি। সুলতান আপা, আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাই, গত বছরের তুলনায় দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও শক্তিশালী, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? যদি একমত হন তাহলে কেন, না হলে কেন নয়? আচ্ছা, আমি মনে করি যে কথাটা শাহাবুদ্দিন সাহেব বললেন যে আইনটা চাপিয়ে দেওয়া হচ্ছিল সেটা প্রতিহত করা গেছে, কিন্তু আমাদের দেশে হয় কি, যে সংস্কৃতির মধ্যে আমরা বাস করি, যেই মুহূর্তে একটা মহল থেকে এই ধরনের ইঙ্গিতগুলি দেওয়া হয় যে এই ক্ষেত্রে এই ধরনের আচরণ করতে হবে, সেটাকে তারা কখনো আইন করে দেওয়ার চেষ্টা করে, কখনো কখনো আকারে ইঙ্গিতে কিংবা তাদের যে বিভিন্ন কলা কৌশল আছে, মেকানিজম আছে, সেটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে বিষয়টা এরকম হলেই ভালো। হ্যাঁ, এবং আমরা যে জিনিসটা দেখেছি এটা কিন্তু খুবই পরোক্ষভাবে একটা চাপ এসে পড়ে যে যখন একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য চলে আসে, যেটা এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে, এবং তখন যারা সেই ক্ষমতার কাছে দায়বদ্ধ থাকে কোনো না কোনোভাবে, কিংবা মনে করে যে দায়বদ্ধতাটা আসলে সেখানেই রয়েছে, জনগণের কাছে যতটা না দায়বদ্ধতা তার থেকে অপরদিকে আমাদের দায়বদ্ধতা বেশি, তখন তারা তো সেইটাই মেনে চলার চেষ্টা করে এবং তার ফলে আইন যদি সেখানটা নাও থাকে, কোনো চাপ যদি সরাসরি লিখিতভাবেও নাও আসে, তাও কিন্তু সেই চাপটা সেখানে কাজ করে। আর আরেকটা কথা কিন্তু শাহাবুদ্দিন সাহেব বলতে শুরু করেছিলেন কিন্তু অন্য কথার তালে সেটা অন্যদিকে হারিয়ে গেছে, সেটা হলো যে
তাদের তো কোনো অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয় না, সেটা তো একেবারেই যেটা আমাদের সচিবালয় রয়েছে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো তার ফলে যে কথাগুলি আমরা জানি, এটা খুবই কমন নলেজ, যে অনেক জায়গায় ছাড় দেওয়া হবে না, অর্থ বরাদ্দ করা হবে না, যে অর্থটা বরাদ্দ করা হবে সেই অর্থ ছাড় দেওয়া হবে না, ইত্যাদি নানাভাবে তো সেখানটা একটা বাধার সৃষ্টি করা হয় কাজ করার ক্ষেত্রে। তো সেই জায়গায় যারা দুর্নীতি দমন কমিশন চালাচ্ছেন তারা তো ওইভাবে ওই জায়গাটায় দায়বদ্ধ হয়ে যান যে আমরা যদি এই কথাগুলি না শুনে চলি তাহলে কিন্তু আমরা অন্যভাবে কাজটা করতে পারবো না, আমাদের কাজগুলি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হবে। আর আরেকটা কথা শাহাবুদ্দিন সাহেব খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন এককভাবে তো দুর্নীতি দমন করবে না কিংবা দুর্নীতি বন্ধ করতে পারবে না, তার সঙ্গে যে সহযোগী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকেও তো এককভাবে কাজ করতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে দুর্নীতি দমন কমিশন যে অনেক বেশি শক্তিশালী হয়েছে কিংবা স্বাধীন হয়েছে কোন দিক থেকে হলো? কোনো না কোনো জায়গা থেকে তো একদিকে বলা হচ্ছে হ্যাঁ তুমি করো, এটা চালিয়ে যাও, ঠিক আছে আইন তোমাকে করানো হলো না, কিন্তু যেই সহযোগিতাগুলি নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করবে সেই সহযোগিতাগুলি আটকে দেওয়া হলো। তাহলে আমরা চূড়ান্ত ফলাফলে দুর্নীতি দমনের যেই ডেলিভারিটা দেখতে চাই, দুর্নীতি দমন কমিশনের যে কাজটা দেখতে চাই, সেটা কিন্তু আসলে প্রতীয়মান হয় না, প্রতিভাত হয় না। আপা, গত এক বছরের ঘটনার ক্ষেত্রে আপনি স্পেসিফিক কোনো ঘটনার কথা বলবেন যেখানে দুর্নীতি দমন কমিশনকে একটু কম শক্তিশালী বা একটু বেশি শক্তিশালী মনে হয়েছে, এরকম কোনো ঘটনা? না, যে উদাহরণটা শাহাবুদ্দিন সাহেব নিজেই দিলেন যে ডেস্টিনির ব্যাপারে করা হয়েছে, সেটা অবশ্য 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা, কিন্তু ইদানিং কালে কি আমরা খুব উল্লেখযোগ্য কোনো ঘটনা দেখেছি যেখানটা দেখা গেছে যে হ্যাঁ এত দুর্নীতি করেছে কিন্তু সেখানটা তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন আসলেই, আমি তো এখানে বসে কোনো উদাহরণের কথা মনেই করতে পারছি না। জানাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনি কি কোনো উদাহরণের কথা মনে করতে পারছেন যে গত এক বছরে দুর্নীতি দমন কমিশন খুব বড় কোনো দুর্নীতিকে সামনে নিয়ে এসেছে বা কোনো বড় ক্ষমতাবান কাউকে? গত এক বছরের কথা যদি বলতে হয় তাহলে এর মধ্যে আপনারা দেখেছেন, আপনারা একটু ব্যাক ওয়ার্ডে যেতে হয় আর কি। দুর্নীতি দমন কমিশন কিন্তু 2004 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2004 থেকে 2007 সাল পর্যন্ত দুর্নীতি দমন যে সরকার ক্ষমতাসীন ছিলেন বা যারা ছিলেন সেই সময় কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো এফেক্টিভ ওয়ার্ক করতে পারে নাই। এবং সেই সময় আপনার এমন কোনো একটা উদাহরণ দেখাতে পারবেন না, তারাও দেখাতে পারবেন না, এবং আপনারাও সেরকম আপনার যদি ডাটা থাকে যে এমন কোনো হাই প্রোফাইল ব্যক্তি দুর্নীতি দমন কমিশনকে ফেস করতে হয়েছে। কিন্তু দ্যাট টাইম আপনার ইন্টারন্যাশনালি বাংলাদেশের অবস্থান দুর্নীতিতে শীর্ষে হয়েছিল 2001 থেকে 2006 সন পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে যখন আসলো তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থার মধ্যে বেশ কিছু হাই প্রোফাইল আপনার বলতে গেলে কেস করা হলো, অনেককে ধরা হলো, আটক করা হলো, এবং সেখানে আপনার সম্পদের অসামঞ্জস্য সম্পদ তারা অর্জন করেছে এরকম একটা অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রসিকিউট করা হলো, স্পেশাল জাজ কোর্ট থেকে বিভিন্ন রকম কনভিকশন দেওয়া হলো। কিন্তু যেই আপনার ফান্ডামেন্টাল ল যখন ইনভোক করা সম্ভব হলো, কনস্টিটিউশন ল এসে গেল এবং গভর্নমেন্ট আসলো, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসলো, তখন যখন আদালতে এই সমস্ত মামলাগুলা যখন চ্যালেঞ্জ করা হলো, তখন দেখা গেল যে এখানে এ লট অফ লিগাল ডিফেক্টস আর দেয়ার, এবং সেই কারণে যাদেরকে সে সময় ধরা হয়েছিল বা পিউনিটিভ মেজার নেওয়া হয়েছিল প্রত্যেকে কিন্তু মুক্ত হয়ে গেলেন, সে যত বড়ই দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে থাকুক না কেন। আফটার অল এই লেগেসিটি কিন্তু আমাদেরকে টানতে হচ্ছে। তারা তো ছাড়া পেয়ে গেলেন এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু অবজারভেশন দিয়ে আমাদের কাছে পাঠানো হলো। সেই অবজারভেশন পর্যবেক্ষণের লিগ্যাল পর্যবেক্ষণের আলোকে আমাদেরকে আবার তাদের এগেনস্টে ইনকোয়ারি করতে হচ্ছে, ইনভেস্টিগেশন করতে হচ্ছে, আদালতে চার্জশিট দাখিল করতে হচ্ছে বা অব্যাহতি দিতে হচ্ছে। তার মানে 2014 সালে আপনারা পুরোটা আমাদেরকে এটাকে বহন করতে, লেগাসিটিকে আমাদেরকে বহন করতে হচ্ছে। এর মধ্যেও জনপ্রত্যাশা আছে, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান থেকে, এর মধ্যেও জনপ্রত্যাশা আছে, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান থেকে এটা উদাহরণ কেউ দিতে পারবে না যে বর্তমান ক্ষমতাসীন দল
যারা ক্ষমতায় আছেন সেই সময় আমরা ক্ষমতাসীন দলের সাবেক এমপি, মন্ত্রী, চলমান সংসদের সংসদ সদস্য, এদেরকে আমরা এই অসামঞ্জস্য সম্পদ অর্জনের অভিযোগে আমরা তাদেরকে নোটিশ করেছি এবং তাদেরকে ফেস করতে গত বছর। এবং আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হচ্ছে সেই অভিযোগটি হচ্ছে যে আপনারা তাদেরকে আসলে এক রকমের যেটিকে বলে হচ্ছে ক্লিন সার্টিফিকেট আসলে দিয়েছেন। এখানে তো ক্লিন সার্টিফিকেট দেওয়ার কোনো প্রশ্ন নাই। না, যাই হোক, এই অভিযোগটা আপনার সাথে আসছে, আপনি নিশ্চয়ই বলবেন। আমরা একটা বিরতি নিয়ে আসি। আপনিও আইনের, আচ্ছা না, আমি আইনের ছাত্র নই, আমি একটা বিরতি নিয়ে আসি। অতিথিদের সাথে আরো কথা হবে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আরো একটু জানিয়ে রাখি, আগামীকাল থেকে আজকের বাংলাদেশ কিন্তু শুরু হবে রাত 10টায়। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।